আপনারা দেখছেন স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি হালিম। আজকে আমাদের মুখোমুখি অনুষ্ঠানের অতিথি অসীম সাহা। তিনি কৃষ্ণনগর পুরসভার পুর প্রশাসক বর্তমানে। তিনি 10 বছর কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান ছিলেন, পাশাপাশি তিনি 10 বছর ভাইস চেয়ারম্যানও ছিলেন এবং নদিয়া জেলার প্রথম সারির তৃণমূল নেতাদের মধ্যে তিনি একজন। তো প্রথমেই আমরা অসীমবাবুকে আমাদের স্ট্রিং নিউজ স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার, স্ট্রিং নিউজকে ধন্যবাদ আমাকে আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। এই আলাপচারিতায় প্রথমে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব। স্বাস্থ্য ভাবনা নিশ্চয়ই আপনার পুরসভার রয়েছে, তো সেই স্বাস্থ্যের ব্যাপারে কি ডেভেলপ করেছেন? আমি পৌরসভার চেয়ারম্যান হওয়ার পর রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছিলাম যে প্র্যাকটিক্যালি জেলা হাসপাতাল, সদর হাসপাতাল থাকলেও মানুষকে গিয়ে বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, ঠিকমতো সার্ভিস পাচ্ছে না। তো এরকম যদি স্কিম থাকে তাহলে আমাদের দেবেন। তখন আমাকে মন্ত্রী বললেন যে তোমার জায়গা আছে? হ্যাঁ জায়গা আছে, সাফিসিয়েন্ট, কোনো অসুবিধা নেই। বললো তুমি প্রজেক্ট করে দাও অ্যাকর্ডিং টু পপুলেশন। সেক্রেটারিকে বলে দিলেন অ্যাকর্ডিং টু পপুলেশন। তখন গোপালন সাহেব আমাদের ছিলেন, বলবে যে অ্যাকর্ডিং টু পপুলেশন আপনি স্কিম দিন। আমরা স্কিম দিলাম। উনি বললেন যে আপনার 3টে হেলথ সেন্টার করতে পারেন, 3টে সাইডে। তাতে আমরা ডাক্তার দেবো, পার্ট টাইম ডাক্তার দেবো, ফুল টাইম ডাক্তার দেবো, নার্সিং স্টাফ দেবো এবং হেলথের স্টাফ দেবো। আমরা পেলাম 75 লক্ষ টাকা করে 3টে হেলথ সেন্টারের জন্য টাকা পেলাম। আচ্ছা, আমরা ইতিমধ্যেই করিপুর বাস স্ট্যান্ডের পাশে একটা হেলথ সেন্টার তৈরি করেছি, সেটা ডক্টর বিধান রায়ের নামে। আমরা আরেকটা করেছি চৌধুরীপাড়া, যেখানে পৌরসভা চ্যারিটেবল ডিসপেন্সারি ছিল, সেখানে দোতলা একটা বিল্ডিং করেছি। সেখানে আমাদের তাপস পাল সাংসদ থাকাকালীন একটা ইউএসডি মেশিন দিয়েছেন, একটা এক্সরে মেশিন আমরা কিনেছি, অত্যন্ত আধুনিক এক্সরে মেশিন। সেখানে অটো অ্যানালাইজার আছে, রক্ত পরীক্ষা বা আমাদের মলমূত্র পরীক্ষা করার সুযোগ রয়েছে স্বল্প মূল্যে। সেখানে দোতলা পরিকাঠামো করেছি, বেডও হয়ে গেছে। আমাদের ইলেকশন আসে যাওয়ার জন্য কমপ্লিট করতে পারিনি। সেখানে প্রায় 40 বেডের একটা ইনডোর হেলথ সেন্টারও করেছি, যেটা পরবর্তীকালে সুযোগ পেলে অবশ্যই চালু হবে। আজকে কৃষ্ণনগরে যে সমস্ত গাইনিরা আছে, একটা সিজারিয়ান অপারেশন করতে 25-50 হাজার টাকা নেন। আমরা ওখানে যেটা করেছি হেলথ সেন্টার, এর পরবর্তীকালে ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, যারা 50,000 টাকা নেন তারা সপ্তাহে 1 দিন করে আমাদের সময় দেবেন। তার সেই ডেটে যা থাকবে অপারেশন উনি করবেন কম পয়সাতে। তাতে আমরা 10 থেকে 15,000 টাকার মধ্যে মানুষকে সার্ভিস দিতে পারি। তার সঙ্গে আমরা 3টে জায়গাতে শক্তিনগর একটা হেলথ সেন্টার করেছি। 3টে জায়গাতেই সপ্তাহে 6 দিন ডাক্তাররা বসে। আমাদের সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে, টেকনিশিয়ান আছেন, তারা সমস্ত রকমভাবে হেল্প করেন। এবং তাতে কৃষ্ণনগরের মানুষ বিনামূল্যে শুধু ডাক্তার দেখানো নয়, স্পেশালিস্ট ডক্টর আছে, গাইনি আছে, সুগার স্পেশালিস্ট আছে, মেডিসিন স্পেশালিস্ট আছে। তারা শুধুমাত্র আমাদের সাজেশন বা লিখিতভাবে দেন না, ওষুধ তো আমরা বিনা পয়সায় দিই। আচ্ছা, ওষুধের পয়সাটা সরকার আমাদের বিনামূল্যে দেয়। ভবঘুরেদের জন্য একটা আবাসন তৈরি করেছিলেন, সেটার কি অবস্থা? হ্যাঁ, ভবঘুরে আবাসন পশ্চিমবঙ্গ সরকার আমাদের মিটিং ডাকলেন। মিটিং থেকে বললেন প্রথম ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারগুলোতে পরিকল্পনা সার্ভে করুন কতজন ভবঘুরে আছে। আমাদের শহর থেকে সার্ভে করে পাঠানো হলো। তখন আমাদের স্কিম স্যাংশন হলো দুর্গাপুর, কৃষ্ণনগর, কলকাতা কর্পোরেশন, হলদিয়া, এই জায়গাগুলো হলো। বেঙ্গলে মনে হয় আপনাদের প্রথম করেছিলেন। আমরা করেছি শুধু না, যে টাকা দিয়েছিল সেই টাকায় 3তলা বিল্ডিং এর টাকা দিয়েছিল, সেই টাকা আমরা 4তলা বিল্ডিং করেছি। আচ্ছা, 50টা বেডের কথা বলেছিল, আমাদের 100 বেডের আমরা ভবঘুরে আবাস করেছি। এবং আমরাই একমাত্র পৌরসভা যে এখন পর্যন্ত সাকসেসফুলি চালাচ্ছি। অনেকে বিল্ডিং করেছে, নবদ্বীপে পরবর্তীকালে বিল্ডিং করেছে, ঠিকমতো চালাতে পারেনি। আমাদের বিল্ডিং হয়েছে, সেখানে গিয়ে দেখবেন। ভবঘুরেতে শুধু থাকার ব্যবস্থা করিনি, সেখানে খাওয়ার ব্যবস্থা করেছি। 2বার করে মিল আমরা দিই পৌরসভা থেকে। আমি যখন চেয়ারম্যান ছিলাম তখনও দিয়েছি, এখন প্রশাসক হিসেবে সেটা কন্টিনিউ করেছি। এবং মিনিমাম 27-28 জন, ম্যাক্সিমাম 50-52 জন পর্যন্ত বোর্ডার থাকেন। অসহায় মহিলা ভবঘুরে যারা কোনো শেল্টার, বৃষ্টি হলে রাত যেয়ে কাটাতে হতো, প্ল্যাটফর্মে থাকতো, বাস স্ট্যান্ডে রাত যেয়ে কাটাতো, সে সমস্ত মানুষের
একটা ঠিকানা দিতে পেরেছি, এটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। আচ্ছা, কৃষ্ণনগরের যেটা মানে পৃথিবী বিখ্যাত ঘূর্ণি, মৃৎশিল্পের জন্য বিখ্যাত, তো সেই ঘূর্ণির জন্য কৃষ্ণনগর পৌরসভা বা আপনি চেয়ারম্যান হিসেবে আপনার টেনিউরে আপনি কি মানে ভেবেছেন বা করেছেন ঘূর্ণির মৃৎশিল্পীদের জন্য, বা আরও সেই শিল্পটাকে আরও একটা উন্নত স্তরে নিয়ে যাওয়ার জন্য? প্র্যাকটিক্যালি আমার পরিকল্পনা যা ছিল সব তো বাস্তবায়িত করতে পারিনি এই শর্ট টাইমের মধ্যে। করতে পারলে অবশ্যই ভালো হতো। মৃৎশিল্পীদের নিয়ে আমরা বারবার বসেছি, তাদের কাছ থেকে আমার পরিকল্পনা চেয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে ওদের মধ্যে একতার অভাব আছে, আচ্ছা প্রতিদ্বন্দ্বিতা আছে। আচ্ছা তারপর ওরা আমাদের বললেন যে আপনারা এখানে একটা ছোট পার্ক মতো করে দিন, যেখানে আমরা আমাদের বিভিন্ন শিল্পীদের তৈরি করা মডেলগুলো দেবো, সেগুলোকে ডিসপ্লে করব, যে বিউটিফিকেশন হবে, মানুষ এসে দেখবে যে ঘূর্ণি মৃৎশিল্পীদের কি আচ্ছা প্রতিভা। আমরা সেটা করে দিয়েছি মহিলা থানার সামনে দিয়ে। বিভিন্ন যারা মৃগাঙ্ক পাল, সঞ্জয় সরকার, আমাদের সুবীর পাল যে সমস্ত মুক্তি দিয়েছেন, সেগুলোকে ওখানে আমরা প্রতিষ্ঠা করেছি এবং মেনটেন করি। আমরা এই শহরে তাদের যে বলেছি যে কৃষ্ণনগরের মৃৎশিল্পের জন্য পৃথিবী বিখ্যাত হচ্ছে কৃষ্ণনগর, যে কোনো পরিকল্পনা থাকলে আপনাদের আমরা সহযোগিতা করতে রাজি আছি। আমরা মুখ্যমন্ত্রীকে দরবার করেছি, তাদেরকে মৃৎশিল্পের কার্ডের ব্যবস্থা করেছি, তাদের সহজ শর্তে লোনের ব্যবস্থা করেছি, এবং তারা যখন যেভাবে বলেছে তাদেরকে আমরা পাশে দাঁড়িয়েছি। আরও অনেক কিছু হতে পারত, যেমন মুখ্যমন্ত্রী মৃত্তিকা বলে যে বিল্ডিং আমাদের মৃত্তিকা করেছেন, ওখানে আগে ছিল একটা পটারি বলে একটা কারখানা ছিল, সেটা উঠে সমাজ বিরোধীদের আড্ডা হয়েছিল। মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়ার পর মুখ্যমন্ত্রী সেখানে একটা মৃত্তিকা করেছেন, মাটির পুতুলের ডিসপ্লে করে, যাতে বাইরে থেকে লোকজন এক জায়গাতেই সবার হাতের কাজ দেখতে পারে, সেই জন্য ওটা করা হয়েছে। আচ্ছা, শহরে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের ক্ষেত্রে কতটা মানে কভার করেছেন? এটার ব্যাপারে একজনকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো, সে হচ্ছে একজন এসপিএস ছিলেন অর্ণব ঘোষ। উনি প্রথম আমার সঙ্গে খুব ভালো রিলেশন ছিল, একসময় উনি এখানে ডিএসপিও ছিলেন। উনি বললেন অসম্ভব আমরা বসে আলোচনা শহরকে কিভাবে সিকিউর করা যায়। উনি প্রস্তাব দিলেন, তখন বিভিন্ন কলকাতাতে সল্ট লেগে একা বাড়িতে থাকলে বৃদ্ধ বৃদ্ধাদের খুন করে সমস্ত লুটপাট চালাচ্ছিল। বললো আগে সমস্ত বৃদ্ধ বৃদ্ধদের স্ট্যাটিস্টিক্স নিন, কোথায় একা একা থাকে, ছেলে মেয়ে বিদেশে থাকে, প্রবাসে থাকে, সেইগুলোকে আমরা সার্ভে করলাম। করার পর উনি বললেন যে আমি কিছু হেল্প করতে পারবো না, আপনার ফান্ড থেকে সিসিটিভি করতে পারবেন। খুব ভালো প্রস্তাব। টেন্ডার করলাম, টেন্ডার করে আমরা শহরে প্রথম 42টা জায়গায় গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ আমাদের লোকেট করলো যে এই জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো সিসিটিভি ইনস্টল করুন। আমরা পুলিশের সাজেশন অনুযায়ী 42টা জায়গায় ইনস্টল করলাম, এবং তাতে অনেক ক্রাইমও ডিটেক্ট হয়েছে রিসেন্ট টাইমেও অনেক। হ্যাঁ, পরবর্তীকালে এখন কতগুলো আমাদের রাজ্য সরকার বলল গ্রিন সিটি মিশনে সিসিটিভি হতে পারে। আমরা আরো 112টার প্রস্তাব দিলাম, রাজ্য সরকার গ্রহণ করলো, টাকা দিল। আমরা কৃষ্ণনগর শহরে টোটালি সিসিটিভিতে মুড়ে ফেলেছি। কখনো কখনো কোথাও একটা আধটা খারাপ হতে পারে। এই মুহূর্তে আমাদের শহরে 144টা সিসিটিভি আছে। আচ্ছা, এবং গোটা শহরটাই সিসিটিভি আওতায়, এবং তাতে হাই স্ট্রিটে ইফটিজিং মতো বন্ধ হয়েছে। পোস্ট অফিসের মধ্যে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হতো, মদ খেত, রাস্তায় দাঁড়িয়ে নোংরামি হতো, সবটা বন্ধ হয়েছে সিসিটিভি। রাতের বেলা নাগরিকদের সেফটির জন্য যেটা বিশেষ প্রয়োজন হয়, একটা হচ্ছে সিসিটিভি আর একটা হচ্ছে লাইটের ব্যাপারটা আর সিসিটিভির ব্যাপারটা কতটা কভার হচ্ছে তা? খুব ভালো প্রশ্ন করেছেন। এই লাইটের ব্যাপারে আমাদের সব থেকে বেশি হেল্প করেছিল প্রয়াত সাংসদ তাপস পাল। আচ্ছা, অর্ণব ঘোষের সময়তে আমরা তাপস পালকে প্রস্তাব দিই যে আলো পাহারাদারের কাজ করে, সুতরাং শহরে আলোকিত করতে হবে। ওনাকে প্রস্তাব দিলাম, উনি বলল অসীমবাবু আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কতগুলো লাগালে হবে দেখুন। আমি প্রথম লটে বললাম 300টা, পরের লটে আরো 300টা, 600টা সোডিয়াম ভেপার। তখন এগুলো কি ধরনের? সোডিয়াম ভেপার লাইট দিয়েছিল 250 ওয়াটের। আচ্ছা, তখন 600 সোডিয়াম ভেপারে শহরে মেন রাস্তাগুলো কভার করে গিয়েছিল। পরবর্তীকালে আমি যখন চেয়ারম্যানের দায়িত্ব নিই, তখন ইলেকট্রিক বিল দেখি প্রায় আমাদের 5 কোটি 6 কোটি টাকা পাওয়ানো। তখন আমি বিশেষজ্ঞদের কাছে জিজ্ঞাসা করি এটা বিল কমানো যাবে কি করে, বিদ্যুৎ বিশেষজ্ঞদের কাছে। এলসি কলেজে তখন সামন্তবাবু ছিলেন প্রিন্সিপাল, উনি হেল্প করেছেন। উনি বললেন এলইডি যদি আনতে পারেন তাহলে লাইটের বিল 1/4 হয়ে যাবে। আমি তখন এলইডি প্রথম যখন বেরোলো প্রচুর দাম,
9,000 টাকা থেকে শুরু করেছিল, এখন সেটা 1,600 টাকায় দাঁড়িয়েছে। গোটা শহরে প্রায় 7,000 LED লাইট লাগিয়েছি। আচ্ছা, আমরা 30টা হাই মাস্ট লাইট লাগিয়েছি, এটা পশ্চিমবাংলার কোনো শহরে নেই। উচ্চ বাতিস্তম্ভ যেগুলো পোস্ট অফিসের মোড়, কালেক্টরের মোড়, সদর মোড়, বাস স্ট্যান্ড, ঘুন্ডি, শক্তিনগর সব মিলে 32টা জায়গাতে হাই মাস্ট লাইট লাগিয়েছি। তাতে টোটাল এলাকা আলোকিত হয়, কারণ মানুষের নিরাপত্তা বোধ করতে সেটা দোকানদাররা, ব্যবসাদাররা, সেটার কোনো সমস্যা নেই। গোটা শহর এখন আলোকিত। যেমন আমাদের সুমিত গুপ্তা, উনিও আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি সিইও ছিলেন। উনি এসে আমাকে প্রথম বললেন, চেয়ারম্যান সাহেব এ তো আলোর শহর কৃষ্ণনগর। ডক্টর বাসুদেব মন্ডলকে নিয়ে আমাকে নিয়ে বসলেন, বসে বললেন যে আমি এই শহরকে আলোর শহর নাম দিলাম, কারণ আমি রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখি শহরের সমস্ত অলিগলি আলোকিত। থ্যাংক ইউ চেয়ারম্যান। একটা বিষয় হচ্ছে যে আমাদের স্টিং নিউজের দর্শকদের জন্য যদি বলেন, আমরা সব জায়গাতেই দেখি এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় না। সেটা হচ্ছে বর্তমান যুগ, মোবাইলের যুগ, কম্পিউটারের যুগ। শিশুরা সব সময় মোবাইল বা কম্পিউটার নিয়ে ব্যস্ত। তো তাদের দেখা যায় কি খেলাধুলার জায়গার খুব অভাব। তো সেই দিক থেকে কৃষ্ণনগর পুরসভাতে কি কোনো রকম শিশুদের জন্য কিছু ভেবেছেন, যেখানে চিলড্রেন্স পার্ক থাকবে, সেখানে শিশুরা গিয়ে খেলবে? এই দিকটা ভালো প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, এটা আমরাও ফিল করেছিলাম। আমি যখন প্রথম চেয়ারম্যান হই 8 সালে, তখন আমি কাউন্সিলরদের নিয়ে বসে বলি যে আমাকে একদিন এডিএন জি ছিলেন শঙ্কর নস্কর। হ্যাঁ, শঙ্কর নস্কর, উনি একদিন বলছিলেন যে সব জায়গাতেই দেখি যে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় না, মানে শিশুদের পার্কের জন্য। তো যাই হোক, এখানে এসেও আমরা অন্তত হলে দেখছি চোখে পড়ছে শিশুদের পার্ক, এটা আমাকে বলেছিলেন। না, আমি যেমন প্রথম খনিশ পার্ক, হ্যাঁ, অবহেলিত জায়গা ছিল, হ্যাঁ, ওটা আমরা সিসি মডেলে, আমরা পিপিপি মডেলে, প্রাইভেট পার্টনারশিপ মডেলে একটা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হই। তারা বিউটিফিকেশন এবং সব কিছু রক্ষণাবেক্ষণ করে তাদেরকে অ্যাডের সুযোগ দিতে হবে। দেখবেন খনিশ পার্ক প্রথম আমরা করি, এবং ওই শঙ্কর নস্কর বাচ্চাদের নিয়ে বিকেলে আসতেন ওখানে। বিভিন্ন ডাক্তার এক আলাপচারিতায় আমাকে বলছিলেন আর কি। পরবর্তীকালে আমরা রাজ্য সরকারকে স্কিম দিই, জমা দিই, রাজ্য সরকার টাকা স্যাংশন করে। আমরা গোদারাঙ্গার কাছে, যেটা আমাদের 3 নম্বর ওয়ার্ডে দেখবেন, প্রায় 21 কাঠা জায়গার উপর একটা সুন্দর পার্ক, বিনোদন পার্ক তৈরি করেছি বাচ্চাদের জন্য। বড় বয়স্করাও মাঠে হাঁটাতে পারেন, সেটা তৈরি করেছি। আমরা বেজিখালিতে একটা পার্ক তৈরি করেছি। এরকম কৃষ্ণনগর শহরের 7-8টা জায়গাতে আমরা পার্ক, ঘূর্ণিতে আমরা যেমন তরুণ সঙ্গের ওখানে পার্ক তৈরি করেছি। শক্তিনগর যে আমাদের শিশু উদ্যান, সেখানে আমরা পার্ক তৈরি করেছি। আমরা কৃষ্ণনগরে প্রায় 7-8টা শিশুদের বিভিন্ন কর্নারে, যাতে বাচ্চাদের নিয়ে মায়েদেরকে বিকেলবেলা অন্তত কিছুক্ষণ সময় কাটাতে পারে, এই বিষয়টাতেও খেয়াল রাখতে হয়েছে। এবং একটা পরিকল্পনা দিয়েছিলাম ইরিগেশনের, নন কর্পোরেশনের জন্য। রাজীব ব্যানার্জি ইরিগেশন মন্ত্রী ছিলেন, অবনীবাবু আমাদের এমএলএ ছিলেন, উনি অনেক চেষ্টা করেছেন অবনী জবাব, কিন্তু রাজীব ব্যানার্জি আমাদের কনসেন্ট দেননি। আমরা জলঙ্গি নদীর পাড়ে 1000 ফুট জায়গা চেয়েছিলাম, সেই জায়গাটা বিউটিফিকেশন করব 500 ফুট জায়গাতে। আমরা অত্যাধুনিক পার্ক এবং বয়স্কদের হাঁটার জায়গা, আর 500 ফুট জায়গাতে পিকনিক স্পট তৈরি করব। আচ্ছা, সেই স্কিমও জমা দিয়েছিলাম, কিন্তু আমাদের গ্রিন সিটি মিশনের টাকায় 82 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল, কিন্তু আমাদেরকে রাজীব ব্যানার্জি মন্ত্রী ছিলেন, পারমিশন না দেওয়ার জন্য করতে পারি। আর একটা স্কিম ছিল আমাদের, সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজের মাঠে, যেখানে আমাদের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রী ইনোভেশন করেছেন, সেখানে 16 বিঘি জায়গার উপর আমরা একটা টয় ট্রেন পার্ক এবং একটা পুকুর ছিল, যেটা ভরাট হয়ে গেছে, সেখানে আমরা জলের মধ্যে প্যাডেল বোট করবো বলে একটা স্কিম নিয়ে জমা দিয়েছিলাম। স্কিম স্যাংশনও হয়েছিল, এডুকেশন দপ্তর কনসেন্টও দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের নামে, যে প্রাক্তন ছাত্রদের অ্যাসোসিয়েশন, তারা প্রিন্সিপালকে দিয়ে সেটা বন্ধ করে দেয়। সেটাতে আমাদের হলে পশ্চিমবাংলার মধ্যে প্রথম পৌরসভা হতো, যে পৌরসভাতে টয় ট্রেন, প্যাডেল বোট এবং সমস্ত এক জায়গাতেই হতো, যেখানে মানুষ গেলে অন্তত সকাল থেকে রাত পর্যন্ত সেখানে বিনোদন করতে পারত। এটা তো এই বিষয়টা গেল, যেটা এই গ্লোবাল ওয়ার্মিং এর যুগে
যেটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সবুজায়ন। একটা শহর থেকে তো গাছ প্রায় কেটে ফেলা হচ্ছে, বিভিন্ন জায়গাতে আমরা খবরে সেটা দেখতে পাই। তো সবুজায়নের ক্ষেত্রে আপনার পৌরসভা যখন চেয়ারম্যান ছিলেন 10 বছর, সবুজায়নের ক্ষেত্রে এই 10 বছরে কি কি করেছেন? সবুজায়নের ক্ষেত্রে খুব বেশি কাজ করতে পারিনি, অস্বীকার করে লাভ নেই, কারণ শহরের মধ্যে গাছের এখনো জায়গার অভাব। আমাদের যে জায়গা ছিল সেখানে আমরা গাছ লাগিয়েছি, পৌরসভা নিজস্ব জায়গাতে কিছু গাছ আমরা লাগিয়েছি, কোনো সন্দেহ নেই। কিন্তু শহরে অবনীবাবুরও ইচ্ছা ছিল শহরকে সবুজায়ন করার, কিন্তু আমরা পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এটা অবশ্যই। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, এটা আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু আমাদের স্টিং নিউজের দর্শকদের জন্য আপনাকে এই প্রশ্নটা আমাদের করতেই হবে। সেটা হলো যে কৃষ্ণনগরবাসী কেন, কৃষ্ণনগরে যারা কৃষ্ণনগরে যান তাদের একটা অভিযোগ আছে, সেটা মারাত্মক অভিযোগ যে কৃষ্ণনগরে খুবই যানজট এবং টোটোর দাপট, মানে মানুষ যানজটে তাদের জীবন নাকাল হয়ে যাচ্ছে। তো কত আপনার বৈধ টোটো, কত অবৈধ টোটো রয়েছে যারা পারমিশন না নিয়ে চালাচ্ছে, এই রকম বিষয়ে পুরসভা কি করছে? পুরসভারও তো একটা ভূমিকা থাকে যানজটের ক্ষেত্রে। আমরা যখন টোটো প্রথম ইন্ট্রোডিউস হয়, কৃষ্ণনগর পৌরসভা থেকে আমরা 1450 টোটোকে লাইসেন্স দিয়েছি। তার মধ্যে 360টা হচ্ছে কৃষ্ণনগর সারাউন্ডিং পঞ্চায়েতগুলোকে, বাদ বাকি আমরা প্রায় 1000 দিয়েছিলাম আমাদের শহরের বেকার যুবকদের, আচ্ছা, যারা রিক্সা চালাতো তাদের। আচ্ছা, কিন্তু আমাদের একজন ডিএমএস ছিলেন অভিনব চন্দ্রের পরে, উনি এসে আমাদেরকে বললেন যে টোটোর লাইসেন্স আমরা দিতে পারেন না, আমরা তার বাইরে কোনো টোটোকে শহরে ঢুকতে দিতাম না। আচ্ছা, না, পিবি সালিমের পরে যিনি ডিএমএস ছিলেন, পিবি সালিমের আমাদের হেল্প করেছে। আমরা টোটোর যখন রেস্ট্রিকশন শুরু করলাম, কিছু রাজনৈতিক হস্তক্ষেপ হলো, তাদের কর্তৃত্ব চলে যাচ্ছে, আচ্ছা, আমাদের দলেরই নেতৃত্ব। আচ্ছা, আচ্ছা, তারা গিয়ে বিজয় ভারতীকে বললেন যে পৌরসভা বাইরে টোটোকে ঢুকতে দিচ্ছে না, আচ্ছা, ঢুকলে ফাইন করছে, এটা পারে না পৌরসভা। বিজয় ভারতী চিঠি দিলেন যেটা পুলিশের কাজ, পুলিশ করুক, আপনারা দয়া করে এটা করবেন। আচ্ছা, আমরা এই নিয়ে অনেকবার আর্গুমেন্টে গেলাম, উনি বলেন যে না, এটা আমরা কিছুতে অ্যালাউ করতে পারছি না। পরবর্তীকালে ডিএম অফিস থেকে জানতে পারলাম যে মন্ত্রী এবং নেতারা ওনাকে চাপ দিয়ে এটা করিয়েছেন, আশেপাশে যে সমস্ত এলাকায় বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন তারা। আমরা যখন করেছিলাম তখন শহর যানজট হতো না। আচ্ছা, এখন শহরে আচ্ছা, 1450টা টোটোকে লাইসেন্সের টোটো থাকলেও আরো 5000 টোটো বিনা লাইসেন্সে চলে। আমাদের স্টিং নিউজের দর্শকদের জন্য আরেকবার যদি বলেন, কত আমাদের শহরে 1450টা লাইসেন্সের টোটো আছে, আর প্রায় 5000 বিনা লাইসেন্সের টোটো আছে, এটা প্রশাসনের দেখার কথা। ডিএম বিজয় ভারতী বলেছিলেন পুলিশ প্রশাসন দেখবেন, কিন্তু পুলিশ প্রশাসন দেখছেন না, কারণ এতে প্রচুর বেকার ছেলেদের কর্মসংস্থান হয়েছে। বাতকুল্লা থেকে, ধুবুলিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে টোটো চালিয়ে বিভিন্ন গ্যারেজে রেখে চলে আসেন, পরদিন গিয়ে আবার সেখানে গ্যারেজ থেকে টোটো নিয়ে চালান। তাহলে এখন লাইসেন্স দেয় কারা? লাইসেন্স দেওয়ার অধিকারী আরটিও দপ্তর, আরটিও দেয়। আরটিও দেয়। আচ্ছা, এবং যে টোটোগুলো চলছে, এই যে টোটোগুলো চলছে তার 80% লাইসেন্স, যত বৈধ সেগুলো আরটিও থেকেই লাইসেন্স নেওয়া। বৈধ লাইসেন্স যা আছে সব আরটিও থেকে নেওয়া, আর 80% টোটাল বৈধ লাইসেন্স নেই। তাহলে তার জন্য যে ব্যবস্থা নেওয়া, সেটা কি পুরসভার মানে ওটা আমাদের ক্ষমতা নেই। তাহলে ওটাকে টোটো যখন বেশি ইঞ্জিনে চলছে তখন সেটা আর পৌরসভা, রিক্সা যখন তখন পৌরসভা, যখনই মেকানাইজ হয়ে যাচ্ছে তখনই সেটা আরটিও দপ্তর আন্ডারে চলে যাচ্ছে। এখন লসিবনটাও বেআইন না, বিজয় ভারতীর চিঠি এখন পৌরসভাতে আছে, আপনার দেখাতে পারেন। তাহলে টোটোর লাইসেন্স পুরসভা দেয় না? না, টোটোর লাইসেন্সও দেয় না, টোটোর ক্ষেত্রে ইন্টারফেয়ার করার রাইটও পৌরসভার এই মুহূর্তে নেই। আচ্ছা, টোটো লাইসেন্স 2016 30 অক্টোবর পর্যন্ত পৌরসভা দিয়েছে। আচ্ছা, 2016 সালে 30 অক্টোবর, 5 বছর আগে পর্যন্ত পৌরসভা দিয়েছে। এই 5 বছর ধরে আরটিও দপ্তর দিচ্ছে, সেটা ডিএম এবং এসডিও সাহেব বলতে পারবেন। আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আপনাকে করব, সেটা হচ্ছে কৃষ্ণনগর শহরে এই মুহূর্তে নাগরিকরা বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে, সেটা হচ্ছে রাস্তাঘাটের যে অবস্থা, শুধু খোরাখুরি চলছে, সব জায়গাতে রাস্তার অবস্থা খুবই খারাপ। এই রকম বেহাল দশা কেন রাস্তার? বিভিন্ন রাস্তার এই দশা চ্যানেলের মাধ্যমে উইথ অ্যাপোলজি
আমরা এই রাস্তাঘাট, এই শহরে মানুষ ভালো রাস্তায় চলতে চলতে অভ্যস্ত হয়ে গেছিল। এখন অল্প খারাপ হলেও মানুষের চোখে লাগছে। এটা শহরের মানুষের ভালোর জন্যই হচ্ছে। আমরা রাজ্য সরকারের প্রস্তাব দিয়েছি আন্ডারগ্রাউন্ড কেবলিং, ঝড় বৃষ্টি হলেই তার ছিঁড়ে যেত, আচ্ছা, একদিন 2 দিন 4 দিন পর্যন্ত লাইট অফ থেকেছে, জল পায়নি মানুষ। আর আন্ডারগ্রাউন্ড কেবলিং হয়ে গেলে ভবিষ্যতে, এখন কষ্ট হচ্ছে ঠিকই, ভবিষ্যতে মানুষকে ঝড় বৃষ্টি হলে আর লোডশেডিংয়ে থাকতে হবে না। আচ্ছা, মানুষ জল পরিষেবা পাবে, আলোও থাকবে। আন্ডারগ্রাউন্ড কেবলের ওপরে তার ছেঁড়ার ভয় থাকবে না, গাছের ডাল পরে তার ছিঁড়ে যাচ্ছে, আমাদেরকে কারেন্ট অফ হয়ে যাচ্ছে, এগুলো থাকবে না। সেই জন্যে আন্ডারগ্রাউন্ড কেবলিং হচ্ছে। আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক কাজ যে মুহূর্তে শেষ হয়ে যাবে, পৌরসভা থেকে সমস্ত রাস্তা একদম ঝাঁ চকচকে করে দেবো। এটা আমাদের প্রতিশ্রুতির কমিটমেন্ট। আর একটা কথা বলি, একটা গুরুত্বপূর্ণ বিষয় বাদ চলে যাচ্ছে, যেটা আমরা 2016 সালে 17ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী সার্কিট হাউসের মাঠে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছিলেন। সেখানে আমি মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছিলাম, নদিয়া জেলা আর্সেনিক প্রবণ জেলা, আমাদের ইউআইডিএসএসটি প্রকল্পে জল প্রকল্প পেয়েছি, কিন্তু সেটা গ্রাউন্ড ওয়াটার, আমাদের নদীর জল সংশোধিত করে দেওয়া দরকার। আমাকে সঙ্গে সঙ্গে উঠে বলো, অসীম নাম ধরে এটাকে, যে তুই কমপ্লিট স্কিম দে, টাকার অভাব হবে না, টাকা আমি দেবো। আমরা ডিপার্টমেন্টের হেল্প নিয়ে স্কিম করে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী প্রথম পর্বে 56 কোটি টাকা অনুমোদন দিয়েছিলেন, সেকেন্ড ফেজে আরও 15 কোটি টাকা অনুমোদন দিয়েছেন। অর্থাৎ কৃষ্ণনগরে স্বরূপগঞ্জ ঘাট থেকে ওখানে আমরা 2 বিঘে জমি কিনেছি, সেই জমিতে পাম্প হাউস তৈরি হয়েছে। দেখবেন গিয়ে কৃষ্ণনগর পৌরসভা লেখা গঙ্গার মধ্যে 250 ফুট ভেতরে, আর দোতলা সমান বিল্ডিং হয়েছে গঙ্গার ভেতরে, সেখানে ইলেকট্রিক মোটর দিয়ে জল সাপ্লাই করে কৃষ্ণনগরে আসছে। এখনো বাড়িতে বাড়িতে দিতে পারিনি, কারণ ক্লিয়ার ওয়াটার রিজার্ভার টার্নিং, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়ে গেছে, জল চলে এসছে, গঙ্গার জল, র ওয়াটার আসছে। আমরা ওখানে পুকুরে ফেলছি আমাদের লালদিঘিতে। তো সেই প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে, 85% কাজ হয়ে গেছে। ক্লিয়ার ওয়াটার রিজার্ভার হয়ে গেলে আমাদের পাইপ লাইন বসছে, তাতেও রাস্তায় একটু ক্ষতি হচ্ছে, কয়েকটা রাস্তাতে পাইপ বসাতে হবে। কারণ আমাদের জল কলে যেখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে, ক্লিয়ার ওয়াটার রিজার্ভ হচ্ছে, সেই জলটাকে ওয়াটার রিজার্ভগুলোতে পাঠাতে হবে, তারপর মানুষের বাড়িতে পৌঁছবে। সেই জন্যে আমাদের আরেকটু সময় লাগবে। সেই সময়ের পর রাস্তাঘাট এবং মানুষ বাড়িতে বসে গঙ্গা জল পাবেন, পরিশুদ্ধ গঙ্গা জল। একটা প্রশ্ন যদি আপনাকে করা হয়, আগামীতে পুরসভা ইলেকশন, সেই পুরসভা ইলেকশনে যদি আপনি দাঁড়ান, সেই ইলেকশনে কৃষ্ণনগরবাসী কেন আপনাকে পুনরায় নির্বাচিত করবে, কি বলবেন? অত্যন্ত ভালো কথা বলেছেন। আমরা দেখাবেন মানুষ অত্যন্ত বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, কৃষ্ণনগরের মানুষ বেশিরভাগই শিক্ষিত মানুষ। তারা বিচার করবেন যে আমার টেনিওর 10 বছরের কৃষ্ণনগর পৌরসভার ডেভেলপমেন্টটা কী হয়েছে। যদি তারা মনে করেন যে আমি তাদের পক্ষে কাজ করতে পেরেছি, শহরের উন্নয়ন ঘটাতে পেরেছি, তারা নিশ্চয়ই ভোট দেবেন। তারা যদি মনে করেন যে আমরা ব্যর্থ হয়েছি, নিশ্চয়ই ভোট দেবেন না। আমরা গণতন্ত্রের পূজারী হচ্ছে জনগণ, তাদের পূজারীরা যা নির্দেশ দেবে সেটা মেনেই আমরা চলব। কারণ আমরা মনে করি এই শহরের মানুষ অত্যন্ত বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ। বামফ্রন্টের প্রবল প্রতাপ যখন বামফ্রন্ট সরকার ছিল, তখন এই শহরের মানুষ বামফ্রন্টের বোর্ড গঠন করেনি। পরবর্তীকালে তৃণমূলের যখন দাপটের সঙ্গে পৌরসভা মানে রাজ্য সরকার গঠন হয়েছে, তখনও কিন্তু পৌরসভাতে কংগ্রেসের বোর্ড ছিল। আমরা টোটাল বোর্ড একসঙ্গে তৃণমূলে জয়েন করেছি, তাই কৃষ্ণনগর পৌরসভায় কিন্তু তৃণমূলের বোর্ড গঠিত হয়েছে। কিন্তু তাই আমরা মনে করি যে কৃষ্ণনগর শহরের মানুষ বিবেক বুদ্ধি চেতনা সম্পন্ন মানুষ, তারা কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না। কিন্তু এখন এই বিজেপি এই গত লোকসভা ইলেকশনে আপনার যে 24টা ওয়ার্ড ছিল, সেই 24টা ওয়ার্ডের মধ্যে 23টা ওয়ার্ডেই বিজেপি এগিয়ে ছিল 2019-এর লোকসভা ইলেকশনে। তাহলে 2019-এর লোকসভা ইলেকশনে 23টা ওয়ার্ডেই বিজেপি এগিয়ে, মানে দেখুন সেখানে 29,000 প্লাস ভোটে লিড দিয়েছে। এইটা কি 26,000 ভোটে লিড করেছে। আমি চ্যালেঞ্জ করছি বিজেপিকে, বিজেপি কোনো নেতা থাকলে তাকেও চ্যালেঞ্জ করতে রাজি আছি। আজকেই ভোট হোক, কালকে দরকার নেই। আচ্ছা, আগামীকালই পৌরসভার ভোট হোক। আমরা 25টা আসন হচ্ছে, একটা বেড়ে 24টা ছিল, 25টার মধ্যে অন্তত 22-23টা আসনে জিতবই। তাহলে সেই ভোটটা কিসের ভোট হয়েছিল? না, সেই ভোটটা হয়েছিল বালাকোটের
নরেন্দ্র মোদীর মিথ্যা বোম মারার ভোট, হ্যাঁ। সেইটা পুলওয়ামাতে 52 জন সিআরপিএফকে শহীদ করার ভোট। হ্যাঁ। বিজেপি এটা গট আপ করে 52 জন সিআরপি শহীদ করেছিল ভারতবর্ষের লোকসভা ভোটে জেতার জন্য। আচ্ছা সেই বিজেপির যে এক একটা ভোট একটা প্রেক্ষিত হয়, আচ্ছা, সেই জাতীয়তাবাদী ধনীর ঢেউ তুলে বিজেপি জিতে মানে গিয়েছিল। এটা আবেগের ভোট বলতে চাইছেন। বিজেপি জাতীয়তাবাদের ভোট ঢেউ তুলে জিতেছিল 19 সালে লোকসভা ভোটে। পরবর্তীকালে এনআরসি চালু করার পর আমরা কৃষ্ণকে কনসেনসাস করেছি মানুষের প্রতি। সেখানে আমরা দেখেছি বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে। সেখানে যত মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল তারা আমাদের কাছে স্বীকার করেছে আমরা ভুল করেছি, আমরা বিজেপিকে ভোট দেবো না। আমরা 22শে জানুয়ারি কৃষ্ণনগর রাজবাড়ি থেকে একটা মিছিল, কৃষ্ণনগর শহরে কোনো রাজনীতি, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, কোনো রাজনৈতিক দল সেই মিছিলের থেকে ভালো মিছিল করতে পারেনি। মানুষের স্বতঃস্ফূর্ততা না থাকলে, কোনো গাড়ি ঘোড়া না দিয়ে, খাবার দাবার না দিয়ে অত ভালো মিছিল হয় না। আমরা আবারও চ্যালেঞ্জ করে বলছি যে আগামীকালও যদি ভোটে কৃষ্ণনগর পৌরসভায় তৃণমূলই ভোট গঠন করবে, বিজেপি কোনো পিকচারই থাকবে। বিজেপি তারা একটা দাবি করছে যে এবারে যদি ভোট হয়, পুরো ইলেকশন হয়, তাহলে তৃণমূলের জামানত জব্দ হবে এবং তারা এবার পুরসভা বিজেপি দখল করবে কৃষ্ণনগর পুরসভা। না, ব্যাপারটা হচ্ছে আমাদের আব্দুল কালাম আজাদ একটা কথা, আমাদের যিনি রাষ্ট্রপতি ছিলেন, একটা কথা বলেছেন, রাত্রে শুয়ে শুয়ে স্বপ্ন দিলে স্বপ্ন নয়, দিনের বেলা যেটা স্বপ্ন দেখবেন, যেটা স্বপ্ন নিয়ে আপনার জেদ তৈরি হবে, সেটাই হচ্ছে স্বপ্ন। তো আমাদের যেটা বিজেপির নেতারা খোয়াব দেখছেন, রাতের স্বপ্ন দেখছেন, যে স্বপ্ন কখনো বাস্তবায়িত হয় না। আমরা দিবা স্বপ্ন থেকে এবং আমরা মানুষকে নিয়ে চলি। কৃষ্ণনগরের মানুষের বিপদে আপদে, আজকে করোনা হয়েছে, করোনা ভয়ের মধ্যে আমাদের শহরে বলুন তো কটা বিজেপি নেতাকে রাস্তায় বেরিয়েছে? কেউ বেরোয়নি। অসিত শাহ একজন বেরিয়েছেন, বাদবাকি 24টা ওয়ার্ডে দাপটের সঙ্গে আমাদের নেতারাই কাজ করেছে। মানুষের যখন খেতে পায়নি, শ্রমিকদের কাজ নেই, রিক্সা শ্রমিকরা কাজ পায়নি, আমরা তাদের দুবেলা দুমুঠো যতটুকু সামর্থ্য অনুযায়ী খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছি। মানুষ জানে বিপদের সময় কারা দাঁড়ায়, যার জন্য বিজেপিকে নিয়ে আলোচনা করার মতো সময় নষ্ট হয়ে লাভ নেই। বিজেপির যে এজেন্ডা, বিজেপির যা থিওরি, সাম্প্রদায়িক ছাড়া বিজেপির কোনো এজেন্ডা নেই। রাম মন্দির তৈরি করলে সর্দার বল্লভভাই প্যাটেলের 3300 কোটি টাকা দিয়ে একটা মূর্তি তৈরি করলে ভারতবর্ষের বেকার সমস্যার সমাধান হবে না। হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধালে ভারতবর্ষের বেকার সমস্যার সমাধান হবে না। আজকে রাম মন্দির তৈরি করলে আর্থিক সমস্যা মিটবে না। আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নোবেল অর্থনীতিজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষের হাতে পর্যাপ্ত অর্থ নেই, নগদ অর্থের জোগাড় দিন, তাহলে ভারতবর্ষ অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে। নরেন্দ্র মোদীর সেদিকে দৃষ্টি নেই। রাম মন্দির তৈরি করে কি করে ধর্মীয় সুরসুরি দিয়ে ভোটে যেতে যায়, স্টান্টবাজি করে একবার দুবার জেতা যায়, স্টান্টবাজি করে বারবার জেতা যায় না। 2014 সাল, 2019 সাল একবার দুবারই এসছে, এর পরবর্তীকালে আর আসবে না, এটা আমাদের বিশ্বাস। মানুষকে ভুল বুঝিয়ে বেশি দিন রাখা যাবে না, এইটা আমি আপনাদের বলতে চাই। আপনাদেরই দলের যে সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তার উপরে কিছুটা হলেও তো তারা নির্ভর করছে, আপনারা এই সুযোগটা কেন দিচ্ছেন? আপনাকে বলি যে আপনারা তো কৃষ্ণনগর শহর সারাউন্ডিং এলাকাতেই থাকেন সবসময়। কৃষ্ণনগর শহরে আমফান দুর্নীতি একটা আঙুল তুলতে পেরেছে কারোর দিকে? হাউজিং ফর হলে 4300 বাড়ি করে দিয়েছে, কারোর দিকে আঙুল তুলতে পেরেছে? পারেনি। কারণ এটা হচ্ছে ওদের আলিক কল্পনা। আজকে পশ্চিমবাংলায় 55,000 পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, সে 55,000 পঞ্চায়েতের মধ্যে হয়তো 50টা পঞ্চায়েত দুর্নীতি করেছে, কোনো সন্দেহ নেই, কোনো পার্সেন্টেজই আসে না। কিন্তু বাকি 54,550টা পঞ্চায়েতে দুর্নীতি হয়নি। মানুষকে ভুল বোঝানো যাবে না। আজকে কৃষ্ণনগরের মানুষ চ্যালেঞ্জ করে বলতে পারে যে কারোর দিকে আঙুল তুলতে পারেনি বিজেপি, যে এরা দুর্নীতিগ্রস্ত। আজকে বিভিন্নভাবে যেটা বলছে কাটমানির কথা, কাটমানি পশ্চিমবাংলার মধ্যে 1% 2% মানুষের নেতাদের বিরুদ্ধে আসতে পারে, 98% নেতাদের বিরুদ্ধে কাটমানি কোনো অভিযোগ নেই। সুতরাং এটা দেখি কখনো পার পাওয়া যাবে না। স্পেসিফিক অভিযোগ করতে হবে যে দুর্নীতি করেছে, এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরা বলতে পারি বিজেপি দুর্নীতিগ্রস্তদেরকে সোনার মালা পরিয়ে গ্রহণ করেছে, মুকুল রায়কে গ্রহণ করেছে, অর্জুন সিং আজকে ব্যাংক দুর্নীতিতে জড়িত 6 কোটি টাকা জালিয়াতি করেছে,
তার ভাইপোর নামে, তার নিজের নামে। দুর্নীতিগ্রস্তদের জায়গা হচ্ছে বিজেপি, তৃণমূল কংগ্রেস নয়। আজকে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস বলতে পারে দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দেয় না। সেই জন্য মুকুল রায় সমাদৃত বিজেপি দলের কাছে, অর্জুন সিং সমাদৃত বিজেপি দলের কাছে। আজকে তাই বলতে চাই যে মিথ্যা অভিযোগ তুলে মানুষকে বেশি দিন বোকা বানানো যাবে না। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির মতো একজন সততার প্রতীক। মমতা ব্যানার্জি গরিব মানুষের কথা চিন্তা করেন, কন্যাশ্রী প্রকল্পের কথা চিন্তা করেন, রূপশ্রী প্রকল্পের কথা চিন্তা করেন, সবুজ সাথী প্রকল্পের কথা চিন্তা করেন। সে মমতা ব্যানার্জি যা গরিব মানুষের সমব্যথী প্রকল্পের কথা চিন্তা করেন, আজকে শিল্পশ্রী প্রকল্পের কথা চিন্তা করেন, আজকে বিভিন্ন শিল্পীদের অনুদানের কথা চিন্তা করেন, খোল বাদকদের আজকে তাদের টাকা দেওয়ার কথা চিন্তা করেন, পুরোহিত ভাতা দেওয়ার কথা চিন্তা করেন, মহাজীবন ভাতা দেওয়ার কথা চিন্তা করেন। সে মমতা ব্যানার্জির পাশে দাঁড়ানোর মতো নেতা বা নেত্রী ভারতবর্ষে একটাও নেই। আমরা মনে করি যে মমতা ব্যানার্জির নেতৃত্বেই পশ্চিমবাংলায় এগিয়ে চলবে, এই বিশ্বাস আমাদের আছে। দুটো প্রশ্ন দিয়ে শেষ করব, খুব সংক্ষিপ্ত, আর বেশি সময় আপনার নেব না। সেটা হচ্ছে যে দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে আপনার এক্স কাউন্সিলর, যারা তৃণমূলের এক্স কাউন্সিলর, তারা আপনার পাশে কতটা সহযোগিতায় আছে, এইটা যদি একটা প্রথমে আমাদের দর্শকদের জন্য বলেন। 24টা কাউন্সিলরের মধ্যে একজন বিজেপিতে জয়েন করেছে, বাদ বাকি 23 জন কাউন্সিলরই সবসময় আমাদের সঙ্গে আছে। সব সময়? হ্যাঁ, সবসময় তারা সাপোর্ট দেয়। কখনো আমাদের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি নেই। কোনো নেতারা ভুল বোঝাবুঝি করার চেষ্টা করেছে, কোনো উপরের নেতারা চেষ্টা করেছে একটা ডিভিশন ক্রিয়েট করার, কিন্তু কেউ সেই ফাঁদে পা দেয়নি। অনেকে চেষ্টা করেছিল যে কয়েকজনকে ভাঙিয়ে বিজেপিতে পাঠিয়ে দেওয়ার, সেটাও পারেনি। আমাদের 24 জন কাউন্সিলরের মধ্যে একজন চলে গেছে, 23 জন আমরা অটুট আছি। 23 জনই আমরা লড়াই ময়দানে আছি, থাকবো। আরেকটা প্রশ্ন আমাদের স্ট্রিক নিউজের দর্শকদের জন্য যদি বলেন, সেটা হচ্ছে কৃষ্ণনগর উত্তর। সবার নজর কিন্তু কৃষ্ণনগর উত্তরের দিকে, যে আগামী 21 বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তরে, এটা বিরোধীদের অভিযোগ যে কৃষ্ণনগর উত্তরে তৃণমূল খুব দুর্বল এবং সেখানে সবসময় লোকসভার নিরিখে ভোটটাকে বিচার করা হয়। 2019-এ টোটাল যারা বলেছেন 54,000 ভোটে তারা সত্য অবলম্বন করছেন, 54,000 তাদেরকে স্ট্যাটিস্টিক্স তুলে ধরবেন। না না, তারা ঠিক কথা বলেন, মিথ্যা কথা বলেছেন। আপনাকে বলি, তাপস পাল এই শহরে 24,000 ভোটে লিড করেছিলেন শহরে। আমাদের অবনী মোহন জোয়ারদার এই শহরে 21,000 ভোটে লিড করেছেন, বিধানসভায় 33,000 ভোটে লিড করেছেন। আজ পর্যন্ত কেউ এত ভোটে লিড করতে পারেনি। কিন্তু 2019-এ তো 54,000। 2019-এর ভোটটা বলেছি, বালাকোট নিয়ে ভোট হয়েছে, পুলওয়ামা নিয়ে ভোট হয়েছে, সেটা নিয়ে ভাবলে চলবে না। আমরা বলতে পারি প্রার্থী সিলেকশন যদি ঠিক হয় বিধানসভা নির্বাচনে, কৃষ্ণনগর উত্তরে 56,000 যে বলছে, 53,000 ভোটের ডেফিসিট, সেটা মেক আপ করে 20,000 ভোটে তৃণমূল প্রার্থী জিতবেন, সেটা দায়িত্ব আমাদের কর্মীদের। মানুষ কি বিজেপিকে গ্রহণ করবে না বর্জন করবে? এটা কোন কোন ইস্যুর উপর বিজেপিকে 6 মাস ভোটের বাকি আছে না। আমরা বলছি বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত। আজকে বিজেপির একজন মানে জমি জমার বিষয় নিয়ে একজন খুন হয়েছে আমাদের পোড়াগাছাতে, সেটাকে নিয়ে কল্যাণ চৌবে থেকে সৌমিত্র খা মিটিং করার চেষ্টা করেছে। 50-60 জনের বেশি লোক জোগাড় করতে পারেনি। জনসমর্থন থাকলে একজন মানুষ খুন হলে জনজোয়ার হয়ে যেত। আজকে যার জন্য ওরা প্রমাণ, ওরা বুঝে গেছে কৃষ্ণনগর শহরে বিজেপি কিছু করতে পারবে না। সৌমিত্র খা মিছিল করেছে, দেখেছেন মিছিলে কি ছন্নছাড়া অবস্থা। রাজবাড়ি থেকে সদর মোড়ে সৌমিত্র খা, জগন্নাথ সরকার সবাই ছিলেন, কটা লোক হয়েছে আপনারা দেখেছেন। আমরা মনে করি কৃষ্ণনগর শহরে একটা কাউন্সিলর মিছিল করতে বেশি লোক দিতে পারে। তাহলে কৃষ্ণনগর উত্তর কি আপনাদের দখলেই থাকবে? 200% দখলে থাকবে না। অবনীবাবু লাস্ট ভোটে যত ভোটে জিতেছেন তার থেকে বেশি ভোটে জিতবেন, যেই ভালো প্রার্থী হলে। দায়িত্ব নিয়ে আমি বলছি। ঠিক এমনই একটি পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।